ওকে, আসো আমরা শুরু করে দিই। আমরা শুরু করি ম্যাথের আজকে সেকেন্ড লেকচার। আমরা সেকেন্ড লেকচারটা দেখব। সো সেকেন্ড লেকচার হলো সার্কেল। সো লাস্ট দিন আমরা হলাম যে একদম যে সার্কেলের সাধারণ সমীকরণ বের করা পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে ভাই? ফেসবুকে এটাও দিয়ে দেন এখানে। ঠিক আছে, তানবীর আমার সাথে সাথে আসো, তানবীর মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো তোমরা যারা কে কই থেকে দেখতেছো সেটা জানায় দাও, এবং ফেসবুকে যারা আছো তারা এই ভিডিওটা শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরাও এই ভিডিওটা দেখতে পারে, ঠিক আছে? ওকে, সো আমরা আগের দিন যেটা দেখছিলাম, আগের দিন হলো যে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা দেখছিলাম, এবং সেখান থেকে আমরা ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে হয় সেটাও দেখছিলাম। সো বৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা দুইভাবে বের করতে পারি। আমাকে যদি কেন্দ্র দেওয়া থাকে এইচ কে আর ব্যাসার্ধ দেওয়া থাকে আর, তাহলে সাধারণ সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার আর হলো ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, ঠিক আছে? এটা হবে আমাদের সাধারণ সমীকরণ। আর যদি আমাদের কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ আর ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ সমীকরণটা আমরা পাবো যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, আমরা এটা পাবো তখন, ঠিক আছে? সো এইটা হলো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। আমি এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। ওকে, ইতি আসো আমাদের সাথে, তালুকদার আসো, নাহিদ আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, ভালো আছি আমি। ওকে, সো আসো আমরা দেখি। সো সাধারণ যে সমীকরণ সেখানে খেয়াল করে দেখো যে প্রথম ক্ষেত্রে এই সমীকরণটা ইউজ করতে হলে তোমাকে কেন্দ্রও জানতে হবে, ব্যাসার্ধও জানতে হবে। আর এই সমীকরণটা ইউজ করতে হলে তোমাকে মেইনলি যেটা করতে হবে সেটা হলো তিনটা আননোনের মান জানতে হবে। এই সমীকরণটা যদি আমি বের করতে চাই, আমাকে তিনটা আননোন মানে জি এর মান, এফ এর মান এবং সি এর মান, এই তিনটা অজানা রাশির মান বের করতে হবে। সো তিনটা অজানা রাশি মান বের করার জন্য ওরা আমাকে তিনটা কন্ডিশন দিয়ে দিবে, যে তিনটা কন্ডিশন সলভ করে আমরা অজানা রাশির মানগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আসো অঙ্কটা দেখি। সো আমাদের বলছে যে একটা বৃত্ত এই তিনটা বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ বের করো। সো একটা বৃত্ত আমরা যদি চিন্তা করি যে এই একটা বৃত্ত, এই বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে যায়। একটা হলো 2 1, একটা হলো আমাদের -6 5, আর একটা হলো আমাদের -3 -4। সো এই বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো এই ধরনের ক্ষেত্রে দেখো তিনটা বিন্দু মানে হলো তিনটা কন্ডিশন দেওয়া আছে। সো আমাকে এই বৃত্তের জন্য তিনটা কন্ডিশন দেওয়া আছে। সো যেহেতু তিনটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে প্রথমেই আমরা বৃত্তের সমীকরণ ধরে ফেলবো। সো প্রথমে আমরা বৃত্তের সমীকরণ ধরে ফেলবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, যেহেতু তিনটা কন্ডিশন জানি। সো তিনটা কন্ডিশনের যে সূত্র সেই সূত্রটা ধরে ফেলবো। তার মানে জিএফসির যে সূত্র এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এই কন্ডিশনের সূত্রটা ধরে ফেলবো। ওকে, সো এই কন্ডিশনের সূত্র ধরলে আমার মেইন টার্গেট হবে জি এর মান বের করা, এফ এর মান বের করা এবং সি এর মান বের করা। এই তিনটা মান বের করা আমাদের মেইন টার্গেট। ওকে, সো আসো আমাদের ফার্স্টে বলছে যে এই বৃত্তটা 2 1 বিন্দু দিয়ে যায়, তার মানে এই বৃত্তের যে সমীকরণ এটা 2 1 দিয়ে সিদ্ধ হবে। সো 2 1 দিয়ে এটাকে সিদ্ধ করে দাও। সো 2 1 বিন্দু দিয়ে যদি আমি সিদ্ধ করে দিই, তাহলে x এর জায়গায় 2 বসায় দিব, y এর জায়গায় 1 বসায় দিব, 2g x এর জায়গায় 2, 2f y এর জায়গায় 1 আর c ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা পাচ্ছি 2 2 4 1 5, 5 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে হবে -5। এখানে হচ্ছে 2 2 4 2f প্লাস c। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? ওকে, আরেকটা বিন্দু হলো আমাদের -6,5। সো -6,5 যদি আমি বসাই তাহলে -6 হোল স্কয়ার y এর জায়গায় 5, 2g -6 2f ইন্টু 5 প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো এখান থেকে আমাদের কত আসবে? তাহলে ভাই এখান থেকে আমাদের আসতেছে 6 6 36 আর 25, 36 আর 25 যোগ করলে 51। সো 51টা আমাদের ওই পাশে চলে গেল,
36 আর হলো 25 61, তো -61 ওই পাশে, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10 আর হলো সি। তাহলে এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, সো তিনটা অজানা, আমার কিন্তু 3টে ইকুয়েশন লাগবে। সো 3টে ইকুয়েশনের জন্য দেখো পরবর্তীতে আমার আরো একটা বিন্দু দেওয়া আছে, সেটা হলো -3 -4। সো -3 কে x এর জায়গায় বসায় দিব, y এর জায়গায় -4 বসায় দিব, তাহলে 2g এখানে হচ্ছে -3, 2f এখানে হচ্ছে -4 প্লাস c ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমি যেটা মান পাচ্ছি 3 3 9 4 4 16 25, সো এখানে চলে আসতেছে -25, এটা হবে 4 নাম্বার ইকুয়েশন। এখানে হচ্ছে -6g -8f প্লাস c। ওকে, সো এখন দেখো এই 2 3 4 এই তিনটে ইকুয়েশন যদি আমি সলভ করে ফেলি, তাহলে আমি GFC এর মান পেয়ে যাব। তাহলে 2 3 4 এই দুইটা যদি আমি সলভ করি, তাহলে সলভ করে ক্যালকুলেটরে তোমরা সলভ করতে পারো, তোমরা সলিউশনটা দেখাই দিতে পারো। সো সলভ করে কত আসবে সেটা একটু আমাকে জানায় দাও, যে এই GFC এটার মানটা কত পাবো আমরা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে এটা মান পাচ্ছি আমরা 3 -1 -15। সো সলভ করে দেখবে এই মানগুলো আসে, 3 -1 -15। ওকে, সো এটা যদি এখন তুমি মেইন সমীকরণে বসায় দাও, মেইন সমীকরণ মানে 1 নম্বর সমীকরণে বসায় দাও, সো 1 নম্বর সমীকরণে বসায় দিলে তুমি মেইন সমীকরণটা পেয়ে যাবা। সো সমীকরণটা হবে x স্কয়ার y স্কয়ার 3 দুগুণে 6 -2y -15 ইকুয়ালস টু 0। এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? সো ভাইয়া যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো একটা বৃত্তের সমীকরণে 3টা অজানা মান থাকে, সেটা হলো GFC। সো 3টা অজানা মান বের করার জন্য তোমাকে বৃত্তের কোশ্চেনের মধ্যে 3টা শর্ত দিয়ে দিবে। সো 3টা শর্ত সলভ করলেই তুমি বৃত্তটার মানগুলো পেয়ে যাবা, এই GFC এর মান পেয়ে যাবা। GFC মান বসায় দিলেই তুমি বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। ওকে, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে, এটা তোমরা পারবা আশা করি। যে বৃত্তের কেন্দ্র হয় কি বলতো, -g -f, তাহলে GF এর যে মান আসছে এটা মাইনাস করে দিলেই কেন্দ্র পেয়ে যাবা। আর ব্যাসার্ধ হলো √g² + f² - c, ওটা করলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, সো আশা করি বাকিটা তোমরা পারবা। সো এইবার আসো আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে একটু কাজ করি, যে একটা বৃত্ত একটা x অক্ষ থেকে কতটুকু কেটে নেয়। সো একটা বৃত্ত অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ, এই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি, যে বৃত্তটা x অক্ষ থেকে কতটুকু কেটে নিবে। সো আমরা ধরলাম এই বৃত্তটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে, একটা হলো x1 একটা হলো x2। সো আমার কোশ্চেন হলো এইটুকু দৈর্ঘ্য কত, এইটুকু দৈর্ঘ্যটা কত আসবে। ঠিক আছে, ওকে, সো এইটুকু দৈর্ঘ্য যদি বের করতে চাই, এই দৈর্ঘ্যটা আমরা জানি যে এই দৈর্ঘ্যটা ভাইয়া খুবই ইজি, খুব সহজভাবে বের করা যায়। সেটা হলো যে বৃত্তের সমীকরণ তো আমরা জানি, সেটা হলো x² + y² 2gx 2fy + c = 0। এটা হলো বৃত্তের সমীকরণ। এখন আমি কার সাথে ছেদবিন্দু বের করতে চাচ্ছি বলতো, x অক্ষের সাপেক্ষে। তাহলে x অক্ষের সাথে যদি আমি ছেদবিন্দু বের করতে চাই, তাহলে x অক্ষের সমীকরণ কি বলতো, x অক্ষের সমীকরণ হলো y = 0। তাহলে এটা হলো আমাদের x অক্ষের সমীকরণ, y = 0। সো এই y = 0 যদি আমি এখন 1 নাম্বার সমীকরণে বসায় দিই, তাহলে 1 নাম্বার সমীকরণে বসায় দিলে আমি পাচ্ছি x², এই যে y এর মান 0 হয়ে যাবে, 2gx y এর মান 0 হয়ে যাবে, প্লাস c = 0। তাহলে এখান থেকে দেখো আমার x এর মান কি পাবো, তাহলে x এর মান আমি পাবো ওই যে বহুপদীর যে সূত্র, সেই সূত্রটা বসায় দিচ্ছি, -b ± b² - 4ac / 2a। সো আমি x এর মান পাচ্ছি হলো -g ± √g² - c। ঠিক আছে, সো একটা x এর মান হবে -g √, এটা হলো x এর মান, আর এখানে y এর মান, কোটি মান তো 0,
আর আরেকটা এক্স এর মান হবে -g প্লাস √, কোটি মান হলো 0। ঠিক আছে, তাহলে দেখো আমি এই বিন্দুটাও পেয়ে গেছি, ওই বিন্দুটাও পেয়ে গেছি। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি তাহলে আমরা এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য পেয়ে যাব, সেটা হলো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইটা বিন্দু দূরত্ব কেমনে বের করে বলো তো? ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস জি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। সো ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার ক্যালকুলেশন করে দেখো, এই জিনিসটা আসতেছে 2√g² - c। সো এই যে 2√g² - c এটাই হলো আমাদের এক্স অক্ষ থেকে সে কতটুকু কেটে নিচ্ছে এই দৈর্ঘ্যটা। সো এক্স অক্ষ থেকে কতটুকু কেটে নিবে, এটার দৈর্ঘ্য হলো 2√g² - c। এখন বলো তো জি এর মান কিভাবে পাবো? ওই সমীকরণে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে জি এর মান পেয়ে যাব, আর সি এর মান হলো কনস্ট্যান্টের মান, সেটা আমরা ডাইরেক্ট পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো আমাদের এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, আমরা এটা পেয়ে গেছি। এখন কেউ যদি বলে যে ভাইয়া এক্স অক্ষের না, ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিবে, এটার দৈর্ঘ্যটা কিভাবে বের করব? তো আমাকে যদি কেউ কখনো বলে যে ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিবে, তাহলে দেখো আমি একটা চিত্র দিয়ে বলে দিচ্ছি। সো ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিবে এটা যদি আমাকে বের করতে বলে, তাহলে মনে রাখো যে ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিবে সেটা সূত্র হবে 2√f² - c। ঠিক আছে, একদম সিমিলার সূত্র, সিমিলার ফরম্যাটেই মানটা বের করতে পারবো। এখানে আসছে এক্স এর সহগ g² - c, ওইখানে আসবে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত? f² - c। ঠিক আছে, সো এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য হবে 2√g² - c, ওয়াই অক্ষ থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য হবে 2√f² - c। ওকে, এখন এইটা কিভাবে আমাকে জাস্ট দৈর্ঘ্যটা বের করতে বলে হলো না, দৈর্ঘ্যটা আমাকে তেমন একটা বের করতে বলবে না, কিন্তু এই দৈর্ঘ্য দিয়ে আমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে। সো ওই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। আসলে আমরা যে এই অঙ্কটা একটু দেখি। সো এই অঙ্কে আমাকে দেখো কি করতে বলছে, একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো আমরা জানি একটা বৃত্তের সমীকরণ বের করতে হলে কয়টা কন্ডিশন দেওয়া থাকতে হবে ভাইয়া? 3টা কন্ডিশন দেওয়া থাকতে হবে। একটা কন্ডিশন হলো এখানে দেখো মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখানে আমাদের দুইটা কন্ডিশন বলে দিছে। ঠিক আছে, কিভাবে দুইটা কন্ডিশন হলো আমরা একটু দেখি। যে মূল বিন্দু থেকে -4 মানে কি? মূল বিন্দু থেকে নিচে। তাহলে আমাদের বলছে যে একটা বৃত্ত, এই হলো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, বলছে এই হলো আমাদের মূল বিন্দু 0 0। সো এখান থেকে -4 একক, তার মানে এখান থেকে সেই এক্স ওয়াই অক্ষকে কি করবে? স্পর্শ করবে। ওকে, সো আমরা এই যে এখানে যেহেতু বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করবে, সো ওয়াই অক্ষকে স্পর্শ করার কন্ডিশনটা আমরা একটু আগে জেনে আসি। ঠিক আছে, সো দেখো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, দেখো এই বিন্দুতে স্পর্শ করছে, এন্ড ওই বৃত্তের কেন্দ্র হলো এইচ কে। সাপোজ কেন্দ্র হলো কি বলতো? এইচ কে। তাহলে আমরা যদি মূল বিন্দু থেকে ওই কেন্দ্রে যেতে চাই, তাহলে আমার প্রথমে এইটুকু যেতে হবে এইচ পরিমাণ, তারপর উপরের দিকে উঠতে হবে কি? কে পরিমাণ। এখন দেখো উপরের দিকে যতটুকু উঠা লাগতেছে সেটাই কিন্তু আমার কিসের সমান? ব্যাসার্ধের সমান। সো মনে রাখো যদি কখনো আমাদের কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা হবে। বৃত্তের কেন্দ্রের কোটি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আর কেন্দ্রের ভুজ হবে স্পর্শ বিন্দুর ভুজ। তার মানে দেখো কেন্দ্রের ভুজটা এইচ, এই ডিস্টেন্সটাও কিন্তু এইচ। ঠিক আছে, ওকে। সো এটা আমরা পেলাম যদি বৃত্তের কেন্দ্রে আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন মনে রাখো এক্স অক্ষকে স্পর্শ করলে কোটি সমান হবে ব্যাসার্ধ। আর এই সমীকরণের ক্ষেত্রে দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য কত ছিল?
ভাইয়া এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য ছিল 2√g² - c। এখন কেউ যদি ছেদ না করে স্পর্শ করে, দেখো এখানে যদি আমার এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এখান থেকে সে কিছু কেটে নিছে, এখান থেকে কিন্তু কিছুই কাটে নাই। সো এখান থেকে যেহেতু কিছুই কেটে নেয় নাই, জাস্ট স্পর্শ করছে, তার মানে সেই এক্স অক্ষ থেকে কোনো অংশ কেটে নেয় নাই। আর এক্স অক্ষ থেকে কোনো অংশ কেটে না নিলে এই দৈর্ঘ্যটার মান হবে 0। ঠিক আছে, সো 2√g² - c = কত চলে আসবে বলো তো? 0 চলে আসবে। সো এইখান থেকেই তখন আমরা এই মানটা পেয়ে যাব, সেটা হলো g² = c। সো মনে রাখো এক্স অক্ষকে স্পর্শ করলে দুইটা সূত্র, একটা হলো কেন্দ্রে কোটি ব্যাসার্ধের সমান, আর একটা হলো g² = c। এই সূত্রটা ইউজ করব এই সমীকরণের জন্য, আর এই সূত্রটা ইউজ করব এই জিএফসি মেথডে, মানে এই অঙ্কটার জন্য। ওকে, একইভাবে যদি সে এক্স অক্ষকে স্পর্শ না করে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে উল্টা, এক্স অক্ষকে স্পর্শ করলে কোটি ব্যাসার্ধের সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজ ব্যাসার্ধের সমান। উল্টাটা এখানে হবে ভুজ ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আর এখানে হবে f² = c। ওইখানে কি হইতো বলতো? g² = c। আর এখানে হবে f² = c। ওকে, সো আমরা দেখলাম যে স্পর্শ করার শর্তটা দেখলাম। তাহলে এবার অঙ্কে ফেরত আসো। সো আমাদের এখানে আসলে যখনই সমীকরণ বের করতে বলবে তখন আসলে কয়টা কন্ডিশন থাকতে হবে? 3টা কন্ডিশন থাকতে হবে। সো ফার্স্টেই আমি সমীকরণ ধরে ফেলবো ভাইয়া, প্রথমেই আমি সমীকরণ ধরে ফেলবো x² y² 2gx 2fy + c = 0। এই যে সমীকরণ আমি ফার্স্টেই ধরে ফেলবো। ঠিক আছে, ওকে। প্রথম কথা, মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে স্পর্শ করছে, তাহলে মূল বিন্দু থেকে -4 মানে নিচের দিকে, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত? 0 - 4। তাহলে এই বৃত্তটা এই 0 - 4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বৃত্তটা সমীকরণ 0 - 4 দিয়ে সিদ্ধ হয়। তাহলে এই বৃত্তের সমীকরণ 0 - 4 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় -4 বসাবো। তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় -4 + c = 0। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি 4 × 4 = 16, 4 × 2 = 8 + c। তাহলে এটা একটা সমীকরণ। ঠিক আছে, তাহলে একটা শর্ত পাইলাম। মোট কয়টা শর্ত লাগবে বলো তো? 3টা শর্ত লাগবে। জিএফসি মেথডে 3টা শর্ত লাগবে। ওকে, y অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা একটু আগে বলছি x অক্ষকে স্পর্শ করলে g² = c, y অক্ষকে স্পর্শ করলে f² = c। সো এটা একটা শর্ত। এরপর বলছে x অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা কেটে নেয়, জ্যা খণ্ডন করে, তার মানে x অক্ষ, এই যে x অক্ষ থেকে 6 একক দীর্ঘ, তার মানে এইটুকু, এই যে এইটুকু সে কেটে নিছে। দেখো x অক্ষ থেকে কাটে নিছে, কতটুকু কেটে নিছে? 6 একক দীর্ঘ জ্যা কেটে নিছে। তাহলে আমরা জানি x অক্ষ থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য সূত্র কি? 2√g² - c, এটার মান হবে 6। তাহলে দেখো কয়টা কন্ডিশন আমি পেয়ে গেলাম? আমরা ভাইয়া কন্ডিশন পেয়ে গেলাম 3টা। সো 3টা কন্ডিশন পেয়ে গেলে এখন এই 3টা কন্ডিশন যদি আমি সলভ করি, আমি 3টা মান পাবো, একটা g এর মান, একটা f এর মান, একটা হচ্ছে c এর মান। ঠিক আছে, তো এই 3টা মান বসায় দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, যে 1 নম্বরে বসায় দিলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, সো আমি আর সলভ করে দেখাচ্ছি না, আশা করি তোমরা সলভটা পারবা। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই বলে দিবা। ঠিক আছে, ওকে, কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাও। ওকে, আমাদের সাথে অশোক আছো, সিরাজুল আছো, ইয়াসিন ইরফান আছো, শওকত আছো, মোস্তফা কামাল আছো। ঠিক আছে, ওকে, দেখতে থাকো। আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও অথবা কমেন্ট করে জানাবা। সো দেখো আমরা আজকে বৃত্তের সমীকরণ বের করা শিখতেছি। সো বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের এখানে টোটাল অজানা মান থাকে কিন্তু 3টা, জি, এফ এবং সি, এই জিএফসি মেথড। সো এই জিএফসি মান বের করতে গেলে তোমাকে সবসময় 3টা কন্ডিশন বলে দিবে, যে 3টা কন্ডিশন সলভ করলে তুমি জিএফসি এর মান পেয়ে যাবা। এই জিএফসি এর মান 1 নাম্বার সমীকরণে বসায় দিবা, 1 নাম্বার সমীকরণে বসায় দিলেই অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে,
তো এই হলো আমাদের নিয়ম যে কিভাবে করতে হয়। ওকে, এখন আমরা এর আগে দেখে আসছি যে স্পর্শ করলে কি কি কন্ডিশন ইউজ করতে হয়। যে আমাদের যদি এক্স অক্ষকে স্পর্শ করলে কোটি হয় ব্যাসার্ধের সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজ হয় ব্যাসার্ধের সমান। উল্টাটা, এক্স অক্ষকে করলে কোটি ব্যাসার্ধের সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজ ব্যাসার্ধের সমান। এখন যদি দুইটা অক্ষকেই স্পর্শ করে, যে এক্স কেও স্পর্শ করছে ওয়াই কেও স্পর্শ করছে, দুইটাকেই স্পর্শ করছে, তো দুইটাকেই যদি স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে ভুজ কোটি দুইটাই হবে ব্যাসার্ধের সমান। ভুজ এবং কোটি দুইটাই হবে কিসের সমান বলতো? ব্যাসার্ধের সমান। এবং ওইখানে কি ছিল? এক্স অক্ষকে করলে জি স্কয়ার ইকুয়ালস টু সি, ওয়াই অক্ষকে করলে এফ স্কয়ার ইকুয়ালস টু সি। এখানে কিন্তু আমার তিনটাই হবে সমান, মানে জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে সি। ওকে, সো এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে এই ভুজ কোটি আলোচনা হবে, আর এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে এই জি স্কয়ার এফ স্কয়ার ইকুয়ালস টু সি এটা আলোচনা হবে। সো তুমি কোন মেথডে করতেছো সেই অনুযায়ী তোমার মানগুলো দেখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আসলে আমরা একটা অঙ্ক দেখি। সো আমাদের এখানে যেটা বলছে, রফিকুল বলতেছো সার্কেল না, সার্কেল আজকে হলো সেকেন্ড লেকচার, আগের দিন একটা লেকচার চলে গেছে আমাদের। সো আমাদের এখানে বলছে একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে, এটা হবে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দু মানে হলো 0 0 বিন্দুতে স্পর্শ করে, আর এত বিন্দু দিয়ে যায়। তাহলে আমি যদি এভাবে আঁকি, তাহলে সে আমার এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতেছে আর 1 3 বিন্দু দিয়ে যায়, এটা বলে দিছে। সো এক্স অক্ষকে স্পর্শ করে হলো মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে স্পর্শ করা মানে কিন্তু মূল বিন্দু দিয়েও সে গেছে, সে কিন্তু মূল বিন্দু দিয়ে পাস করছে। সো যেহেতু তিনটা কন্ডিশন আছে, তাহলে আমরা ফার্স্টে সমীকরণ ধরে ফেলবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা আমরা সমীকরণটা ধরে ফেলবো। তাহলে যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে সে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে মূল বিন্দু দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এক্স আর ওয়াই সব জায়গায় যদি মূল বিন্দু 0 0 বসাই, তাহলে দেখো আমি সি এর মান পেয়ে যাব। সো এটা একটু মনে রাখো, কোনো রেখা, সরলরেখা বা কোনো বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ওইটার সমীকরণে কখনোই কনস্ট্যান্ট মানটা থাকে না। একটা রেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ওই রেখার সমীকরণে তুমি কোনো ধ্রুবক মান দেখবা না। একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বৃত্তের মানে সি মানে কনস্ট্যান্ট পার্টটা থাকবে না। তাহলে কোথাও যদি আমি দেখি যে কোনো বৃত্তের সমীকরণে সি অংশটা নাই, মানে কনস্ট্যান্ট পার্টটা নাই, তখন তুমি বলে দিবা যে ভাইয়া যেহেতু কনস্ট্যান্ট পার্টটা নাই, তার মানে এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে। বুঝতে পারছি? সো এটা একটা বৈশিষ্ট্য। সো মূল বিন্দু দিয়ে গেলে কনস্ট্যান্ট পার্টটা থাকে না, তার মানে সি শূন্য হয়ে যায়। ওকে, সেকেন্ড কথা হলো এক্স অক্ষকে স্পর্শ করছে, আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়ালস টু কি বলতো? সি, আর সি এর মান তো শূন্য, তাহলে বসায় দিলে দেখো জি এর মানও চলে আসে শূন্য, এটা পেয়ে গেলাম। আবার বলছে 1 3 বিন্দু দিয়ে যায়, তাহলে 1 3 বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। সো 1 3 দিয়ে সিদ্ধ করে দাও, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 3, আর 2 ইন্টু জি, জি এর মান হলো শূন্য, আর 2 ইন্টু এফ, এটা হলো 3, আর এটা হলো সি। তাহলে দেখো জি এর মান হচ্ছে শূন্য, সি এর মানও হচ্ছে শূন্য, তাহলে এই দুইটা বাদ, 1 আর 3 3 9, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে আমাদের 6f। তাহলে আমরা এখান থেকে এফ এর মান পাচ্ছি হলো -5/3, এই মানটা পাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই 1 নাম্বার সমীকরণে মানগুলো বসায় দাও। এই দেখো জি এর মান পাইছি, সি এর মান পাইছি, এফ এর মান পাইছি, তাহলে তিনটা মান হলো 1 নম্বরে বসায় দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, জি এর মান শূন্য লাগবে না, এফ এর মান বসাইলে 5 দুগুণে 10/3y, আর সি এর মানও শূন্য, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এই হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? ওকে, এটা হলো অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, সেম ঘটনা বারবার বলতেছি যে একটা বৃত্তের সমীকরণ বের করতে বললে তোমাকে তিনটা কন্ডিশন দেওয়া থাকলে তিনটা কন্ডিশন সলভ করবা, সলভ করলে তুমি মানটা পেয়ে যাবা। ওকে, কামরুনা এসএসসি ম্যাথ
এমসিকিউ চাই। ওকে, এসএসসি ম্যাথ এমসিকিউ তো আমাদের চলতেছে প্রোগ্রাম, সো ওই প্রোগ্রামটা তুমি দেখলে পেয়ে যাবা। ওকে ভাই, সার্কেলের দুইটা ইকুয়েশন কোন সময় কোনটা ইউজ করতে একটু বলেন। আচ্ছা রেড, তুমি কোশ্চেন করছো যে সার্কেলের দুইটা ইকুয়েশন কোন সময় কোনটা ইউজ করতে হয়। দেখো সার্কেলের যে দুইটা ইকুয়েশন, একটা হলো কি কেন্দ্র ব্যাসার্ধের ইকুয়েশন। তোমার যদি কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকে তখন তুমি ওই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, এই সূত্রটা ইউজ করবা। কিন্তু যখন তোমার এই ধরনের কন্ডিশন দিয়ে দিবে যে একটা বৃত্ত এই অক্ষকে স্পর্শ করছে, ওই বিন্দু দিয়ে যায়, এত মান ছেদ করছে, এই ধরনের যখন কন্ডিশন বলে দিবে তখন মনে রাখো আমরা জিএফসি মেথড দিয়েই অঙ্কটা করব। এই যে জিএফসি এই সূত্রটা দিয়েই অঙ্কটা করব, কারণ আমাদের কোশ্চেনে কোথাও কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া নাই। সো কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া না থাকলে আমরা সবসময় এই সূত্র দিয়েই অঙ্কটা করব। বুঝতে পারছি? ওকে, সো এখানেও তাকায় দেখো। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে এইটা কিভাবে করব। বিপ্লব বলতেছো, হ্যাঁ বিপ্লব আসো, সমস্যা নেই। ইতি, হ্যাঁ ইতি তোমরা অ্যাপে, জানি আমি ইতি, আমাকে বলতে হবে না, সমস্যা নেই। এইচ ইকুয়ালস টু কে কেমন করে হয়? এইচ ইকুয়ালস টু কে কেমন করে হয়? এইচ ইকুয়ালস টু কে হবে তোমার এই জায়গায় হবে যদি তোমার হলো যে দুইটাকেই, এই যে দেখো এইচ হলো কি কেন্দ্রের ভুজ, কে হবে কি কেন্দ্রের কোটি, এই দুটো সমান হবে না যদি উভয় অক্ষকে স্পর্শ করে, কারণ দুইটাই তো ব্যাসার্ধের সমান। তো দুইটাই যেহেতু ব্যাসার্ধের সমান এই জন্য আমার দুইটাই কি হবে বলতো, সমান হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা কোশ্চেন থাকলে দেখবা, আমরা একটু আজকে অনেকগুলো সাইড তো একটু দ্রুত পড়াচ্ছি। আচ্ছা সমস্যা নেই, কোথাও না বুঝলে বলবা। তাহলে এখন তোমাকে যদি আমি বলি যে দেখো যে এই জায়গায় কোন সূত্র দিয়ে অঙ্কটা করব, আমি কি কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে করব নাকি জিএফসি মেথডে অঙ্কটা করব, তখন তুমি ফার্স্টে কোশ্চেনের দিকে তাকায় দেখো যে আমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ভাইয়া আমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলছে এবং কয়টা কন্ডিশন বলে দিছে। দেখো আমার কন্ডিশনের মধ্যে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া আছে। আমার যদি কন্ডিশনের মধ্যে কেন্দ্রীয় ব্যাসার্ধ দেওয়া থাকে তখন আমি ওই কেন্দ্র ব্যাসার্ধের সূত্রটা ইউজ করব, আদারওয়াইজ কিন্তু আমরা এই জিএফসি মেথডে অঙ্কটা করব। সো আমাকে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এফ স্কয়ার ইকুয়ালস টু কি হবে, সি হবে। একটা কন্ডিশন বলছে 3 0 7 0 বিন্দু দিয়ে যায়, তার মানে এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে 3 0 এটা দিয়ে একবার সিদ্ধ করে ফেলবো, আরেকটা কন্ডিশন 7 0 এটা দিয়ে একবার সিদ্ধ করে ফেলবো, আরেকটা কন্ডিশন। সো এই যে দেখো একটা দুইটা তিনটা, সো তিনটা কন্ডিশন সলভ করলে কয়টা মান পেয়ে যাব বলো তো, তিনটা মান পেয়ে যাব, জি এফ সি। তারপর এই তিনটা মান কোথায় বসায় দিব, এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। ইতি বুঝতে পারছো কি না? ঠিক আছে, ওকে। ইতি বুঝতে পারছো কিনা বলো আমাকে, জানো। বিপ্লব, হ্যাঁ বিপ্লব ঠিক আছে। দেখো ওকে, সো আমাদের এই যে দেখো তিনটা কন্ডিশন জিএফসি মেথড, তিনটা কন্ডিশন কি কি বলছে সেটা লিখে ফেলবা, সলভ করবা, জিএফসি এর মান পেয়ে যাবা, বসায় দিবা। সো এই অঙ্কটা আমি আর করতেছি না, এই অঙ্কটা এসডব্লিউ থাকবে। ঠিক আছে, সো শিয়াব বলতেছো ভাইয়া কেতাব স্যারের বইয়ে অনেক ম্যাথ, সব ম্যাথ কি করা লাগবে? হ্যাঁ ভাইয়া সব ম্যাথ করা লাগবে। তোমরা একাডেমিক স্টুডেন্ট যদি হও তাহলে অবশ্যই সব ম্যাথ করবা, কারণ তুমি এখনই টাইম, এখনই তোমার হাতে সময় আছে সব ম্যাথ করা। সো এখন তুমি যদি সবগুলো ম্যাথ করে তুমি যদি সুন্দর করে নোট করে রাখো, সো পরবর্তীতে এই জিনিসটা তোমার একটা গাইডের মতো কাজ করবে। তুমি তখন পরবর্তীতে একবার রিভিশন দিলে সব মনে পড়ে যাবে। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাইয়া। এবার দেখো এই যে এই একটা ব্যতিক্রমী অঙ্ক আমরা এখন দেখব। সো আমরা একটু আগে কি বলছিলাম যে কেউ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্র ব্যাসার্ধ কি হবে, কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে, আচ্ছা কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি দুইটাই ব্যাসার্ধের সমান হবে। সো আসলে এই অঙ্কটা আমরা একটু দেখি। আমাকে বলছে যে এক্স ইকুয়ালস টু 0 ওয়াই ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু এ রেখা তিনটাকে স্পর্শ করে, রেখা তিনটাকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো এক্স ইকুয়ালস টু 0 এটা কিসের সমীকরণ? এটা হলো ভাইয়া ওয়াই অক্ষের সমীকরণ।
y ইকুয়ালস টু 0, এটা কিসের সমীকরণ? এটা হলো ভাইয়া x অক্ষের সমীকরণ। তার মানে আমার বৃত্তটা x অক্ষকেও স্পর্শ করবে, y অক্ষকেও স্পর্শ করবে, দুইটাকেই স্পর্শ করবে। সো আমরা একটু আগে দেখছি যে দুইটাকেই যদি স্পর্শ করে, যদি দুইটাকেই উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটি দুইটাই কার সমান হবে বলো? ব্যাসার্ধের সমান হবে। তার মানে এখানে সব সেম হবে, বুঝতে পারছো? সব সেম হবে, ব্যাসার্ধের সমান হয়ে যাবে। ওকে, সো আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো, কিন্তু তার আগে আমি চিত্রটা আঁকবো। ওকে, সো আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তটা আমার x অক্ষকে স্পর্শ করবে, সো এই হলো x অক্ষ। যে বৃত্তটা আমার y অক্ষকে স্পর্শ করবে, সো এই হলো আমার y অক্ষ। ঠিক আছে, x অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে। এবং আরেকটা বলে দিছে x ইকুয়ালস টু a। তাহলে x ইকুয়ালস টু a এটা কি ধরনের রেখা সমীকরণ? সো সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা দেখে আসছো বা তোমরা দেখে আসছো যে x ইকুয়ালস টু a এটা হলো y অক্ষের সমান্তরাল। তাহলে এটা হলো y অক্ষের সমান্তরাল। তাহলে x ইকুয়ালস টু a এটা হবে y অক্ষের সমান্তরাল রেখা। সো y অক্ষ হলো এটা, এটা সমান্তরাল রেখা মানে এই রেখাটা হবে। তার মানে এই যে এই রেখাটা দেওয়া আছে। সো আমি এখন রেখাগুলোর নাম যদি বলে দিই, সো এই রেখাটা হলো আমাদের y ইকুয়ালস টু 0, এই রেখাটা হলো আমাদের x ইকুয়ালস টু 0, আর এই রেখাটা হলো x ইকুয়ালস টু a। ওকে, এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, খুবই সহজ। একটা বৃত্তের সমীকরণ বের করতে হলে আমার কি কি লাগবে? বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ আর বৃত্তের কেন্দ্র, এই দুটো জিনিস লাগবে। এখন দেখো, এইটা হলো y অক্ষ আর এটা হলো কি y অক্ষের সমান্তরাল রেখা। সো দুইটা সমান্তরাল রেখার মাঝখানে যদি একটা বৃত্তকে বসায় দাও, তাহলে রেখা দুইটার যে দূরত্ব, এই দূরত্বটাই হবে এই বৃত্তটার জন্য কি বলতো? ব্যাস। তাহলে রেখা দুইটার দূরত্বই হবে বৃত্তের জন্য ব্যাস। তাহলে রেখা দুইটার যে দূরত্ব, এই দূরত্বটা কত? দেখো এখানে x এর মান হলো 0, এখানে x এর মান হলো a, তাহলে 0 থেকে a এই দূরত্বটা হলো আসলে a। তাহলে আমি ব্যাস পেয়ে গেছি। তাহলে রেখা দুইটার দূরত্ব হইলো আমাদের এই বৃত্তের জন্য ব্যাস। সো এখানে ব্যাসের মান হলো a। সো ব্যাস যদি a হয়, তাহলে বলো তো ব্যাসার্ধ কত হবে? ভাইয়া ব্যাসার্ধ হবে a/2। ব্যাসার্ধ হবে কি বলতো? a/2। তার মানে আমার এইটুকু হলো ব্যাসার্ধ, এই যে এইটুকু, এই যে এই পর্যন্ত এইটুকু হলো a/2, আবার এইটুকুও ব্যাসার্ধ, এইটুকু হলো আমার a/2। ঠিক আছে, আমি যে ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে আমার ব্যাসার্ধ পেয়ে গেলে এখন কি লাগবে বলো তো? এখন কেন্দ্র লাগবে। তাহলে আমরা একটু আগে পড়ছি যে যদি সে x অক্ষকে স্পর্শ করে আর y অক্ষকে স্পর্শ করে, তার মানে দুইটাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রে কোটি, কেন্দ্রের ভুজ সব কিসের সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। তার মানে কেন্দ্রের ভুজ এটাও হবে ব্যাসার্ধের সমান, কেন্দ্রের কোটি এটাও হবে আমার ব্যাসার্ধের সমান। এটা আমি একটু আগে দেখে আসছি যে উভয় অক্ষকে স্পর্শ করলে এই জিনিসটা আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো। আর তুমি যদি চিত্র থেকে বুঝে বুঝে লিখতে চাও তাও হবে। দেখো এটা কি? এটা হলো সেন্টার, এই যে এই বিন্দুটা হলো সেন্টার সি। সো এই ডিস্টেন্সটা কত? a/2। তাহলে এই নিচের ডিস্টেন্সটাও কত হবে বলো তো? a/2। এটা হলো আমাদের মূল বিন্দু। এখন তুমি বলো তো মূল বিন্দু থেকে সেন্টারে যাব কিভাবে? ভাইয়া মূল বিন্দু থেকে ফার্স্টে এইটুকু যাব a/2, তারপর উপরের দিকে যাব a/2। তাহলে a/2, তাহলে এখান থেকে আমি সেন্টারটা পেয়ে গেলাম। মূল বিন্দু থেকে একটা বিন্দুতে যেভাবে যাওয়া যায় সেটাই হবে বিন্দুটা স্থানাঙ্ক। তাহলে a/2, a/2, তাহলে আমরা সেন্টার পেয়ে গেলাম। এখন কথা হলো ভাইয়া, এই ধরনের বৃত্ত উপরে যে থাকবে তা না, সিমিলার আরেকটা বৃত্ত আমরা নিচে আঁকতে পারি। এই যে নিচের দিকে আঁকতে পারি, এই যে নিচের দিকেও আমার এরকম একটা বৃত্ত থাকা পসিবল। ঠিক আছে, নিচের দিকেও আমার একটা বৃত্ত থাকা পসিবল। তাহলে আমি যদি নিচের বৃত্তটা, দেখো নিচের বৃত্তটা একই কন্ডিশন ফুলফিল করে, এই রেখাকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে, সমান্তরালটাকেও স্পর্শ করছে। সো সেম কন্ডিশনে নিচের দিকেও পাওয়া পসিবল। তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে বৃত্ত পাওয়া পসিবল। তাহলে সেই ক্ষেত্রে সেন্টারে যাব কিভাবে? ভাইয়া a/2 পরিমাণ আইসা আগে হলো উপরে a/2 যাইতাম, এখন a/2 পরিমাণ এসে আমার নিচের দিকে যেতে হবে a/2, নিচের দিকে যেতে হবে a/2।
তাহলে সেই ক্ষেত্রে এই যে সেন্টার এটা কি হবে, এটা হবে a/2 মাইনাস a/2, কারণ আগে যেতাম হলো a/2 আইসা উপরে যেতাম, এখন হলো a/2 আইসা নিচে যেতে হবে, এর জন্য এটা মাইনাস হয়ে যাবে। সো যেহেতু আমার দুইটা কোয়াড্রেন্টে পসিবল, এর জন্য আমার সেন্টারটা হয়ে যাবে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি সেন্টার পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে আমার এখন বৃত্তের সমীকরণ পেয়ে যাব কিনা। তাহলে আমার বৃত্তের সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। ঠিক আছে, সো এটাই হবে আমার বৃত্তটা সমীকরণ, এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো পুরো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষাও আসতে দেখা যায়। সো পুরো জিনিসটা আমি আরেকবার ব্যাখ্যা করতেছি। সো যে রেখা তিনটাকে স্পর্শ করে বলছে, এই রেখা তিনটার দিকে তাকাইলে একটা হয় ওয়াই অক্ষ, একটা হয় এক্স অক্ষ, আর একটা হয় কি বলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। সো আমরা ফার্স্টে তিনটা রেখা আঁকছি, মাঝখানে একটা বৃত্ত আঁকছি। তাহলে আমরা জানি দুইটা সমান্তরাল রেখার মাঝখানে যদি বৃত্ত থাকে, তাহলে ওই বৃত্তের ব্যাস হবে রেখা দুইটার ডিস্টেন্সের সমান বা দূরত্বের সমান। তার মানে এই রেখা দুইটার দূরত্বটাই হবে ব্যাস। তাহলে x = 0 থেকে x = a, এই দুইটা দূরত্ব কতটুকু বলো তো, a। তাহলে ব্যাস পেয়ে গেলাম a, তাহলে ব্যাস যদি a হয় ব্যাসার্ধ হবে কত বলো, a/2। আবার আমরা জানি উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ কোটি সেম হয়, ব্যাসার্ধের সেম হয়, তাহলে ভুজও হবে a/2, কোটিও হবে a/2। কিন্তু আমাদের এখানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পসিবল। ফোর্থ কোয়াড্রেন্টে পসিবল কিভাবে, যে আমার যদি এবার উপরের দিকে হয়, উপরের দিকে হইলে a/2 আইসা উপরে যাওয়া লাগতো, আর নিচের দিকে হইলে a/2 আইসা a/2 নিচে নামা লাগবে। এই জন্য ফোর্থ কোয়াড্রেন্টে হইলে এটা মাইনাস হবে। ওকে, বিপ্লব কোশ্চেন করছে অন্য চতুর্ভাগে। অন্য চতুর্ভাগে পসিবল না। কেন অন্য চতুর্ভাগে পসিবল না? কারণ দেখো আমি যদি এখন অন্য চতুর্ভাগে আঁকি, তাহলে অন্য চতুর্ভাগে আঁকলে, যে ধরো আমি অন্য চতুর্ভাগে আঁকতেছি, হ্যাঁ, তাহলে অন্য চতুর্ভাগে আঁকলে যেমন আমি যদি এই পাশে আঁকি, দেখো এই পাশে আঁকলে সে ঠিক আছে, সে ওয়াই অক্ষকে স্পর্শ করলো, সে এক্স অক্ষকে স্পর্শ করলো, সে এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে। কিন্তু x = a এই রেখাকে তো স্পর্শ করে নাই, কারণ x = a এটা তো ওই পাশে অবস্থিত, ওই পাশে অবস্থিত, তো সে তো দুইটাকে স্পর্শ করছে, 3 নাম্বার রেখাকে স্পর্শ করে নাই। এজন্য এখানে এটা হবে না, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে না। একই কারণে থার্ড কোয়াড্রেন্টেও আমার বৃত্ত পাওয়া যাবে না, কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করলেও এই রেখাটাকে স্পর্শ করতে পারবে না, কারণ রেখাটা ওই পজিটিভ সাইডে অবস্থিত। ঠিক আছে, ওকে। এ এর মান নেগেটিভ, এ মান, হ্যাঁ ইতি ঠিক বলছো, এ এর মান নেগেটিভ লাগবে। ওকে, ওয়ারিয়া বলছে যে ভাইয়া এটা বাস্তব জীবনে কোথায় ইউজ করব। আচ্ছা, এই যে পারফেক্ট কোশ্চেন। তুমি বলতে পারো যে ভাইয়া বৃত্তের সমীকরণটা আমি বাস্তব জীবনে কোথায় অ্যাপ্লাই করব। সো দেখো বৃত্তাকার যতগুলো জিনিস আছে, এই জিনিসগুলো যখন তুমি ক্ষেত্রফল ব্যবহার করবা বা ক্ষেত্রফল বের করতে যাবা, তখন তুমি কিন্তু এই জিনিসগুলো ইউজ করবা। হ্যাঁ, ক্ষেত্রফল অথবা আয়তন। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে ধরো তুমি একটা বানাইতে চাচ্ছ, যে আমি একটা বৃত্তাকার বল বানাইতে চাচ্ছি, যে বৃত্তাকার বল হবে, যে বলের মধ্যে আমি কি করব, ইফতারি মাখাবো। সো একটু পরে ইফতার, খিদা লাগছে এই জন্যই বলতেছি। সো ধরো একটা বৃত্তাকার বল বানাইতে চাচ্ছ, সো এই যে বৃত্তাকার একটা বল, এই যে বৃত্তাকার বল, এই বলের মধ্যে আমরা ইফতার মাখাবো। সো এই বলটা বানাইতে কি পরিমাণ টিন লাগবে, ওই টিনটা তুমি বের করতে চাও। সো কি পরিমাণ টিন লাগবে তার জন্য আমার বৃত্তে কি লাগবে বলতো, এই বৃত্তের ক্ষেত্রফল লাগবে। এবং আমি যদি বলটা একটা হাইট দিই, যে বলটা হলো 3D, যেরকম 3D, ঠিক আছে। সো বলটা যদি একটা হাইট থাকে, সো তখন এই হাইটের জন্য আমাদের এখানে কি হবে বলতো, এখানে আমাদের এই ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে তখন কি করতে হবে, গুণ করতে হবে। ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমি আয়তন পেয়ে যাব। ওই আয়তন থেকে আমি বুঝে যাব যে কি পরিমাণ টিন দিয়ে এই জিনিসটা বানাইতে খরচ হবে কত। ঠিক আছে, এটা একটা ইউজ। আর একটা ইউজ হলো যে তুমি যদি ধরো বৃত্তাকার কোনো কিছু ডিজাইন করো, যে ধরো আমি একটা সুন্দর ভাস ডিজাইন করলাম, মানে ফুলদানি ডিজাইন করলাম। সো একটা ফুলদানি যখন ডিজাইন করবা, সো ফুলদানির ডিজাইনগুলো একটু কমপ্লেক্স হয়।
সো ফুলদানি ডিজাইন চিন্তা কর, ফুলদানি মুখে থাকবে একটা বৃত্তাকার, তারপর সেটা একটু চেপে আসবে, চেপে আসা মানে কি, এই যে চেপে এসে সেটা আবার যে এরকম হবে। সো এইগুলো আবার আমাদের কিছু হয় অধিবৃত্তাকার, ঠিক আছে। সো ধরো আমি এই জিনিসটা ডিজাইন করতে চাই, ডিজাইন করে আমি এই জিনিসটা ক্ষেত্রফল বের করতে চাই, কারণ ক্ষেত্রফল বের না করলে আমি তো বুঝবো না যে এটা বানাইতে আমার কি পরিমাণ জিনিসপাতি ইউজ হবে। আর তোমার কিন্তু বাস্তব জীবনে এমন না যে আন্দাজে বানায় ফেললাম দেখি কি হয়, এটা করলে হবে না, সবকিছু একটা মেজারমেন্ট দিয়ে করতে হয়। যেমন এই যে কোকা কোলা, হ্যাঁ, সো কোকা কোলার যে বোতলটা আমরা দেখতে পাই, এই বোতলটা কিন্তু সিলিন্ডার আকৃতি, তার মানে উপরে কিন্তু আমাদের কি থাকবে, একটা বৃত্তাকার অংশ থাকবে। তো এই যে দেখো এই জিনিসগুলো মেজারমেন্টে কাজে লাগে। তুমি যখন একটা জিনিস বানাবা, বানানোর আগে কিন্তু তোমাকে পুরো জিনিসটা মেজার করতে হয় যে এই জিনিসটা কি হবে। তো আমি যখন এই জিনিসটা ক্ষেত্রফল বের করতে যাব, ক্ষেত্রফল বা আয়তন যেটাই বের করতে যাই না কেন, তখন দেখো আমাদের উপরে এটা কি হচ্ছে বলতো, উপরে এটা হচ্ছে বৃত্ত, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। এটাও কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের, এটাও একটা প্যারাবোলিক শেপ হইতে পারে, তার মানে এটা একটা পরাবৃত্ত হইতে পারে, আর এটা একটা কি হইতে পারে বলতো, এটা একটা সরল রেখা হইতে পারে। সো একটা ভাসের মধ্যে দেখো কতগুলো জিনিস, একটা বৃত্ত, একটা অধিবৃত্ত, একটা পরাবৃত্ত, একটা সরলরেখা। সো আমি যখন পার্ট বাই পার্ট চিন্তা করব, তখন আমি কিন্তু এই পুরো জিনিসটার ইকুয়েশন বের করে ফেলতে পারবো। তাহলে এই পুরো জিনিসটা যদি আমি ইকুয়েশন বের করি, সেখান থেকে যদি আমি y এর মান বের করি, তখন আমি সেখান থেকে কি fx পেয়ে যাব। তারপর x এর মান ইনপুট করলে তখন আমি এখান থেকে ক্ষেত্রফল বা এই জিনিসটা আয়তন বা এই জিনিসটা বানাইতে কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, এই জিনিসগুলো আমরা তখন এগুলো বের করতে পারবো, ঠিক আছে ভাই। হবে না বল, কারণ বল সার্কুলার, কে এইচ ডাটা মাল্টিপ্লাই করে বেলুন, বেলুন এইয়া পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ বেলুন, ঠিক আছে, হইতে পারে, হইতে পারে। আমি একটা উদাহরণ দিলাম, হ্যাঁ উদাহরণ দিলাম। 3D তে গেলে তো আসলে বৃত্ত থাকে না, বৃত্ত তো হলো আমার 2D, 3D তে গেলে তো জিনিসটা গোলক হয়ে যায়, ঠিক আছে। তো আমি একটা উদাহরণ দিলাম। শিহাব জিজ্ঞেস করতেছো যে ভাইয়া ম্যাথ বইকে কতবার শেষ করা উচিত। ভাইয়া ম্যাথ বইকে কতবার শেষ করা উচিত এমন তো কোনো কথা নাই, তুমি ততবারই প্র্যাকটিস করবা যতক্ষণ না তোমার অঙ্কগুলো আয়ত্তে না আসে, ঠিক আছে। আয়ত্তে আসা পর্যন্ত প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। ভাইয়া ডিউর এক্সাম রাইট টাইমে হবে কিনা, রাইট টাইমে হবে কিন্তু এটা আসলে বলা যাচ্ছে না। জাহিদ আসো ড্যামরা থেকে, এ বৃত্ত বৃত্ত সমীকরণ টু এক্সপ্লোর ইয়োরসেলফ, ওকে। আচ্ছা ওয়ারিয়া, ঠিক আছে, কোশ্চেন এগুলো কোশ্চেন করবা কিন্তু, অবশ্যই কোশ্চেন করবা। তোমার সাবস্ক্রিপশন নিশ্চয় এই জন্যই যে যত এরকম উদ্ভট কোশ্চেন আছে, উদ্ভট কোশ্চেনগুলো করবা, আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। আসলে ব্যাপারটা হলো কি, তোমরা আসলে এখনো মানে রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা দেখো নাই, দেখে তোমাদের আসলে ওই জিনিসটা মনে হচ্ছে যে এগুলো পড়ে আসলে লাভ কি। সো তুমি যখন এই জিনিসগুলো দিয়ে কোনো কাজে যাবা বা কোনো ইন্ডাস্ট্রিতে যাবা, তখন তুমি জিনিসগুলো ইউজটা দেখতে পাবা, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এবার আসো, এবার আমরা একদম সিম্পল অঙ্কে চলে আসলাম, যে অঙ্কগুলো আমার অবজেক্টিভে চলে আসবে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমার অবজেক্টিভের জন্য কাজে লাগবে। সো আসো, বলছে একটা বৃত্তের কেন্দ্র এত, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে এটা বলে দিছে। তাহলে এখন বলো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি বলছিলাম, এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি ইজ ইকুয়াল টু হবে ব্যাসার্ধ, তাই না। এক্স অক্ষকে স্পর্শ করলে কোটি ব্যাসার্ধের সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজ ব্যাসার্ধের সমান, মানে উল্টাটা। ওকে, সো দেখো কেন্দ্রে কোটি, কোটি কত এখানে 7, তাহলে এই 7ই হবে আমার ব্যাসার্ধ। এই দেখো পেয়ে গেছি, শেষ। কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এজন্যই বললাম এগুলো অবজেক্টিভে আসে। সো বৃত্তের সমীকরণ ইকুয়ালস টু 7 স্কয়ার। ওকে, ক্যালকুলেশন করবা, অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, খুব ইজি এগুলো। ওকে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ভিন্ন কিছুর উপর অবস্থিত। তার মানে এসব ক্ষেত্রে তোমার যে বৃত্তের কেন্দ্র আমরা কি জানি, -g - f। এই কেন্দ্রটা তোমার কিছু একটা উপর অবস্থিত বলে দিবে,
এমন বলতে পারে যে একটা বৃত্ত এটা একটা রেখার উপর অবস্থিত, এমন বলতে পারে যে বৃত্তের কেন্দ্রটা হলো তোমার একটা এক্স অক্ষের উপর অবস্থিত বা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তার মানে একটা কন্ডিশন দিয়ে দিবে, ওই অনুযায়ী তোমার কাজটা করতে হবে। যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসতে দেখা গেছে এবং বিভিন্ন মানে কলেজেও কিন্তু এটা আমাদের বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কলেজের জন্য আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট। বলছে এরূপ বৃত্তের সমীকরণ বের করো যা এক্স ও ওয়াই অক্ষরেখা হতে যথাক্রমে এক্স অক্ষ থেকে কতটুকু কেটে নেয় বলো, 5 একক। ওয়াই অক্ষরেখা থেকে কতটুকু কেটে নেয় বলো তো, 2 একক। এক্স থেকে 5, ওয়াই থেকে 2 কেটে নিবে। আর কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। ওকে, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের চিত্র আঁকলে চিত্র অনেকটা এমন হইতে পারে। ঠিক আছে, আমরা শিওর না, আইডিয়া করে রাখতেছি। ঠিক আছে, আইডিয়া করে রাখতেছি। সো আমাদের বলছে এক্স অক্ষ থেকে কাইটা নিবে, তার মানে এক্স অক্ষ থেকে যে এইটুকু হলো 5 একক। ওয়াই অক্ষ থেকে কাইটা নিছে এইটুকু হচ্ছে 2 একক। বলে দিছে 5 একক 2 একক কেটে নিছে। ঠিক আছে, আচ্ছা বলছে কেন্দ্র এই রেখাটার উপর অবস্থিত। তাহলে এই যে কেন্দ্রটা, এই যে কেন্দ্র, এটা এই রেখাটার উপর অবস্থিত। রেখাটা দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6। এই যে এই রেখাটার উপর অবস্থিত হলো কেন্দ্র, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র মানে হলো -g-f। তার মানে এই যে কেন্দ্র -g-f, এইটা দিয়ে এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। ওকে, সেই একই কথা, যেহেতু আমাদের কেন্দ্র ব্যাসার্ধ কিছুই স্পষ্ট করে বলে দেওয়া নাই, তার মানে এটা জিএফসি মেথডে অঙ্কটা করতে হবে। তার মানে আমি ফার্স্টে সমীকরণ ধরে ফেলবো। তাহলে ফার্স্টে আমি এই যে এই সমীকরণটা ধরে ফেললাম, 2gx 2fy + c = 0, এটা ধরে ফেলছি। ঠিক আছে, ওকে। এখন আমাকে বলো, প্রথমে কি বলছে, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ। সো এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের সূত্র আমরা কি জানি, 2√g² - c, এটা হলো 5। তাহলে এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, একটা কন্ডিশন পাইছি। ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্যের সূত্র কি শিখছি, 2√f² - c = 2, এটা হলো আরেকটা কন্ডিশন। আবার বলছে হলো এই রেখাটার উপর কেন্দ্র অবস্থিত। তাহলে কেন্দ্র কি, -g-f। তাহলে -g-f দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণটা x এর জায়গায় -g, y এর জায়গায় -f বসায় দিলে এখান থেকে আমি পাচ্ছি আরেকটা কন্ডিশন। সো কয়টা কন্ডিশন পাইলাম বলো তো, 3টা কন্ডিশন। সো এই 3টা কন্ডিশন সলভ করবা, সলভ করলে g এর মান পাবা, f এর মান পাবা, c এর মান পাবা। এই মানগুলো তুমি এখানে বসায় দিবা, বসায় দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, সলভ করতেছি না, খালি মেথডটা বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো এটা গেল আমাদের এই জিনিসটা। এই অঙ্কটাও একদম সেম। এখানে কি কি কন্ডিশন আছে তুমি দেখো। আমাকে বলছে যে বৃত্তের সমীকরণ বের করা যা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বলো এক্স অক্ষকে স্পর্শ করলে g² = c, এটা একটা কন্ডিশন। 1 1 বিন্দু দিয়ে যায়, তার মানে 1 1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। সো 1,1 দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ করলে আমি আরেকটা কন্ডিশন পাবো, ওই যে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। আবার বলছে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। এখন কেন্দ্র কি বলো, -g-f। সো -g-f দিয়ে এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। রেখার উপর অবস্থিত মানে সিদ্ধ হওয়া। তাহলে x এর জায়গায় -g, y এর জায়গায় -f = 3। সো এইটা একটা কন্ডিশন। সো দেখো 3টা কন্ডিশন পাইছি। 3টা কন্ডিশন সলভ করলে কি পেয়ে যাব, GFC এর মান পেয়ে যাব। সো এই GFC এর মান বসায় দিলেই কি পেয়ে যাব, অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো সব অঙ্কই কিন্তু দেখো সেম ক্যাটাগরি, খালি সলভ করা শিখতে হবে তোমাকে। আর কন্ডিশনগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে, যে কি কি কন্ডিশন দিছে, তার জন্য কি সূত্রটা আমি জানি। ঠিক আছে, ওই সূত্র অনুযায়ী কাজ করবা, মান পেয়ে যাবা। ওকে, এখন আমাকে বলছে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। সো ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ মানে হলো একটা বৃত্ত অন্য বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। দেখো এই যে একটা বৃত্ত, এইটা সমীকরণ দেওয়া থাকবে। একটা রেখা
এই রেখাটা সমীকরণ দেওয়া থাকবে। সো বৃত্ত আর রেখার যে ছেদ বিন্দু এটা দিয়ে একটা নতুন বৃত্ত পাস করবে, এই যে এইটা সমীকরণ তোমাকে বের করতে বলবে, ঠিক আছে, এটা সমীকরণ তোমাকে বের করতে বলবে। সো এটাকে অনেকে খলিফা সূত্র বলে থাকে, যে বাংলাদেশে একজন গণিতবিদ এ আর খলিফা, সো উনি মেইনলি ফার্স্টে এই প্রসেসটা আবিষ্কার করেন। সো উনি বলেন যে এই ছেদ বিন্দু দিয়ে যে নতুন বৃত্তটা যাবে সেই নতুন বৃত্তের সমীকরণ হবে পুরাতন বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ ইকুয়ালস টু 0। সো এটাই হবে আমার নতুন বৃত্তের সমীকরণের সূত্র। সো এই নতুন বৃত্তের যে সমীকরণের সূত্র, এই সূত্রে দেখো একটা অজানা আছে, এই অজানাটা কি বলতো, কে। সো এই কে এর মান বের করার জন্য আমাকে একটা কন্ডিশন বলে দিবে, ঠিক আছে। ওকে, সো এই সূত্রটা কখন ইউজ করবো বুঝতে পারছো তো? একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দু দিয়ে নতুন একটা বৃত্ত যদি আঁকতে বলে, একটা বৃত্ত আর রেখার ছেদ বিন্দু দিয়ে নতুন বৃত্ত যদি আমাকে আঁকতে বলে, তাহলে আমি তখন এই সূত্র ইউজ করব। সো উদাহরণ দেখো একটা, সো এই উদাহরণটা দেখো। সো এই উদাহরণে তাকায় দেখো, আমাকে বলছে যে একটা বৃত্তের কেন্দ্র হলো এত, বৃত্তের কেন্দ্র বলে দিছে, এবং তা এই বৃত্ত এবং ওই রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে ওই বৃত্তের সমীকরণটা বের করো, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এবং নতুন যে বৃত্ত সেটা আবার কেন্দ্রও বলে দিছে। তার মানে দেখো আমাকে এটা বের করতে বলছে। সো আমাকে আসলে এটা বের করতে বলছে, একটা বৃত্ত দিয়ে দিছে, এই বৃত্তটা হলো এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 4y, একটা রেখা বলে দিছে সেটা হলো y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই যে বৃত্ত আর রেখার যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু দিয়ে আমাকে কি করতে হবে, নতুন একটা বৃত্ত বাইক করতে হবে। তো এই ছেদ বিন্দু দিয়ে যায় এরকম একটা নতুন বৃত্তের সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে, যেই বৃত্তে আবার কেন্দ্র বলে দিছে। তো এই বৃত্তটা কেন্দ্র বলে দিছে 0, 3। তাহলে বলছে এই নতুন বৃত্তের সমীকরণটা কত, নতুন বৃত্তের সমীকরণ কত, এটা হলো কোশ্চেন। কোশ্চেন হলো এই নতুন বৃত্তের সমীকরণটা কত হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, কোশ্চেনটা বুঝতে পারছো। সো আসো আমরা বের করে ফেলি। আমরা একটু আগে দেখছি যে সূত্রটা কি। সো সূত্রটা একটু আগে দেখছি যে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা, বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। সো বৃত্তর সমীকরণে এক পাশে 0 থাকতে হবে, বাকি সব এক পাশে নিয়ে আসবা, তখন যে অংশটা পাওয়া যাবে এটা হলো বৃত্তের অংশ। তাহলে ফার্স্টে আমরা ধরে ফেলবো, যে ধরি নতুন বৃত্তের সমীকরণ অথবা নির্ণেয় বৃত্তের সমীকরণ, যেটাই লেখো না কেন কোনো সমস্যা নেই। সো সেটা হবে বৃত্ত, তার মানে বৃত্তের সমীকরণটা প্লাস কে ইন্টু রেখার সমীকরণটা। সো বৃত্তের সমীকরণে এক পাশে 0 থাকতে হবে এবং রেখার সমীকরণে এক পাশেও কিন্তু 0 থাকতে হবে। যদি না থাকতো এক পাশে নিয়ে আসতাম, নিয়ে এসে যেটা পাইতাম সেটা লিখে দিতাম। সো y মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এটাই হলো আমাদের নতুন বৃত্তের সমীকরণ। সো এখান থেকে আমার কি বের করতে হবে, জাস্ট কে এর মানটা বের করে বসায় দিলে অ্যান্সার। সো এই কে এর মান বের করার জন্য দেখো আমাকে কেন্দ্র বলে দিছে, কেন্দ্র। সো এই নতুন বৃত্তের কেন্দ্রটা বাইর করতে হবে ফার্স্টে। তাহলে আসো নতুন বৃত্তের কেন্দ্র বের করে ফেলি। তাহলে কে দিয়ে গুণ করলে এখানে হবে কে ওয়াই মাইনাস 2k ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমি সাজায় লিখতে পারতেছি যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে মাইনাস 4y মাইনাস 2k ইকুয়ালস টু 0। সো এই বৃত্তটা কেন্দ্র কত, এই বৃত্তটা কেন্দ্র কত বলতো? ওকে, এই বৃত্তটা কেন্দ্র কত? তাহলে দেখো আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র কিভাবে বের করে, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করে। এখন এখানে তো এক্স এর সহগ নাই, এক্স নাই, সো কেন্দ্রের এই পার্টটা হবে 0। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করে, সো ওয়াই এর যে সহগ আছে এটাকে আমরা -2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। সো আমি
ইকুয়েশন থেকে কেন্দ্র পাইছি, ইকুয়েশন থেকে কেন্দ্র পাইছি, আবার আমার কোশ্চেনে এই কেন্দ্রের মান দেওয়া আছে 0.3। তাহলে ইকুয়েশন থেকে যে কেন্দ্র পাইছি, কোশ্চেনে যে কেন্দ্র আছে এটা তো একই বৃত্তের কেন্দ্র। সো একই বৃত্তের কেন্দ্র হওয়াতে এই দুটা সমান হবে। তার মানে এই কেন্দ্রের ভুজ এই কেন্দ্রের ভুজটা সমান হবে, দেখো সমান আসছে। আবার এই কেন্দ্রের কোটি এই কেন্দ্রের কোটিটা সমান হবে। তাহলে কেন্দ্রের কোটি যদি আমি সমান ধরে ফেলি, তাহলে এখানে হচ্ছে এটা 3 ধরলে এখান থেকে দেখো আমরা কে এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আসে -6 -2, তাহলে কে এর মান হচ্ছে -2। এই কে এর মানটা 1 নম্বরে বসায় দাও, 1 নম্বরে বসায় দিলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কে এর মানটা -2 বসায় দিলে -6y মাইনাসে মাইনাসে +4। এই যে এই হলো আমাদের নতুন বৃত্তটার সমীকরণ, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। কে -h03 ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে বিপ্লব, ঠিক আছে ওকে। সো প্রসেসটা বুঝছো কিনা? তাহলে কেউ যদি বলে যে ভাইয়া একটা বৃত্ত আর একটা রেখার ছেদ বিন্দু দিয়ে নতুন বৃত্ত যায়, ওই নতুন বৃত্তের সমীকরণ কেমনে বের করব, তখন তুমি বলবা যে ওই পুরাতন বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইজুকাল টু 0। এই কে এর মান বের করার জন্য কোন একটা কন্ডিশন বলে দিবে। যেমন এখানে কেন্দ্র দেওয়া ছিল, সো আমরা ফার্স্টে সমীকরণ থেকে কেন্দ্র বাইর করছি, আর সেটাকে আমরা প্রশ্নের কেন্দ্রের সমান ধরে ফেলছি। তাহলে সমীকরণের কেন্দ্রের ভুজ প্রশ্নের কেন্দ্রের ভুজ সমান, সমীকরণের কেন্দ্রের কোটি প্রশ্নের কেন্দ্রের কোটিটা সমান, সেখান থেকে কে মান পেয়ে গেছি, কে মান বসায় দিলে অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে।